তারেক রহমানের কাছে আমরা আশাবাদী। তার মাঝে তিনি যেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছেন, জ্যামের মধ্যে হাঁটছেন, হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন, এটা ভালো, নিঃসন্দেহে একটা জেন্টলম্যান পলিটিক্স। কিন্তু আরো বেশি ভালো হবে জেন্টলম্যান পলিটিক্স না যতটা দেখানো, তার থেকে বেশি যদি কোয়ালিটেটিভ পলিটিক্স বেশি দেখাইতে পারতেন। আমরা এখন পর্যন্ত তার কোনো কারিশমা দেখতে পারিনি। বাজারে যান, বাজারে আগুন, মানুষ সেই স্বাচ্ছন্দ্যে সবকিছু কিনতে পারছে না তাদের যেরকম প্রয়োজন। ডাকসু কেমন চলছে? ডাকসু চলার জিনিস না, এটা একটা অফিস, এটা স্থির আছে। নির্বাচনের আগেও যেরকম স্থির ছিল এখন এরকম স্থির আছে। নির্বাচনের পর একটু রং টং করা হয়েছে, মানুষজনের আনাগোনা বাড়ছে। আগে কেউ আসতো না, আগে এখানে শুধু বাম ছাত্রদল, একসময় শুধু ছাত্রলীগ, কেবলমাত্র ছাত্রলীগ এবং বাম, তারা এখানে আড্ডা আড্ডা দিত, প্রোগ্রাম টোগ্রাম করতো এবং বিভিন্ন নিজেদের বিভিন্ন মনোরঞ্জনের জায়গা হিসেবে ব্যবহার করতো। গাঁজা খাইতো ডাকসুর ছাদে, তারপরে আরো অনেক কুকীর্তি যেগুলো না বলি মুখে সেগুলো তারা করতো। এখন সেগুলো বন্ধ হয়েছে। ডাকসুর ছাদে এখন শিক্ষার্থীরা আসে, আড্ডা দেয়। ডাকসুর রুমগুলোতে শিক্ষার্থীরা আসে সহযোগিতার জন্য। আমরা আমাদের যত সাধ্য মতো পারি চেষ্টা করি সেগুলো সহযোগিতা করার। এভাবেই চলছে। ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো প্রতিবাদে আপনি অগ্রগামী থাকেন। অনেকে বলে আপনি শিবিরের হয়ে কাজ করছেন, এটা কতটুকু সত্য? যাদের বিরুদ্ধে কথা যাবে তারা অবশ্যই চেষ্টা করবে যে কোনোভাবে হোক এটাকে একটু বিতর্কিত করার জন্য। এবং আপনি যখনই কারোর বিরুদ্ধে কথা বলেন, সে যখন সেটার বিরুদ্ধে পাল্টা লজিক দিতে না পারবে, তখন সে স্বাভাবিকভাবেই আপনাকে কীভাবে বিতর্কিত করা যায়, কীভাবে ট্যাগিং করা যায়, তখন সেটা তারা সেভাবে ফ্রেমিং করার চেষ্টা করবে। ধরেন আমি শিবির, কত তর্কের খাতিরে, তাই বলে আমি আপনার বিরুদ্ধে যে কথাটা বলছি সেটা তার মিথ্যা প্রমাণিত হয়ে যায় না। আমি শিবির নাকি আমি শিবির না, না আমি অন্য কোনো দল করি নাকি আমি কোনো দল করি না, এটা আসলে সময় বলে দিবে। এবং আমার কাজের মাধ্যমে মানুষের যেটা মনে হয়, মানুষের যদি মনে হয় যে আমি শিবির, হ্যাঁ আমি শিবির। মানুষের যদি মনে হয় না আমি বিএনপি, তাহলে আমি বিএনপি। মানুষের যদি মনে হয় আমি বাম, তাহলে বাম। মানুষের উপর ছেড়ে দিই, মানুষ যেটা মনে করে। এখানে আমাদের নতুন করে বাইন্ডিংস দেওয়ার, সীমারেখা টেনে দেওয়ার কোনো অবকাশ নাই। তবে আমি ব্যক্তিগত এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নেই এবং আমরা চেষ্টা করছি দীর্ঘদিন যাবৎ নতুন একটি রাজনৈতিক পরিসর মানুষের কাছে সৃষ্টি করা যায় কিনা। যেহেতু রাজনীতির ক্ষেত্রে যতটা মনোপলি থাকবে ততটাই রাজনীতির জনসাধারণের জন্য আসলে খুব একটা থ্রেট হিসেবে থেকে যায়। এবং এখানে মনোপলি থাকলে বারংবার ফেসিবাদ তৈরি হয়ে ওঠার একটা প্রবণতা থাকে। তো এখানে যদি একাধিক রাজনৈতিক দল থাকে এবং মানুষের কাছে যদি একাধিক অপশন থাকে, অনেক বেশি অপশন থাকে, তাহলে এই ফেসিবাদী হয়ে ওঠার প্রবণতাটা অনেক কমে যাবে। আজকে যদি আমরা ভারত বা পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, তাহলে সেখানে দেখতে পাবো যে কোনো একটা দল চাইলেই এককভাবে ফেসিস্ট হয়ে উঠতে পারছে না। এর কারণটা হচ্ছে যে সেখানে একটা বৃহৎ দেশ, প্রায় যতগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা পার্টির নিয়ন্ত্রণে থাকার কারণে দেখা যাচ্ছে যে একক কোনো পার্টি পুরো দেশকে করায়ত্ত করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারছে না। তো এই জায়গাগুলোতে আমাদের যদি ৩০০ আসনে অনেকগুলো রাজনৈতিক দলের মাঝে ভাগ হয়ে থাকে, অনেকগুলো মতামতের মানুষের মাঝে বিভক্ত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কারো পক্ষেই খুনি হয়ে ওঠা সম্ভব হবে না। তো আমরা এরকম কিছু করা যায় কিনা, জনগণের কাছে কোনো অপশন তৈরি করা যায় কিনা, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ ফিল্ড ওয়ার্ক করছি। দেখা যাক কি হয়, সামনের সময় বলে দিবে। সরকারের ১ মাস অতিবাহিত হয়েছে, সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। একজন ছাত্রনেতা হিসেবে সরকারের এই ১ মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সরকার ১ মাস যাবৎ অনেক ভালো ভালো কাজ করেছে। বড় চেয়ার ছেড়ে ছোট চেয়ারে বসছে, তারপরে কোথাও কোথাও ক্যালিওগ্রাফি লাগাইছে, তারপরে আহ, আর কি করছে, এরকম কিছু করছে, অনেক কিছু করছে হয়তো। নিঃসন্দেহে এটি পজিটিভ, ইতিবাচক দিক। এবং ওই সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা লিখেছিলেন যে কেউ কথা রাখেনি। তো কেউ কেউ কথা রাখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাইছি যে নির্বাচনের আগে যখন তারেক রহমান সাহেব বলেছিলেন তিনি ফ্যামিলি কার্ড দিবেন, আমরা দেখতে পেলাম যে হাতের কালি মোছার আগেই কেউ কেউ ফ্যামিলি কার্ড পেয়ে গিয়েছেন। আমরা এটার কার্যকারিতা কতটুকু আমরা দেখতে চাই। নিঃসন্দেহে এটা একটি পজিটিভ এবং ইতিবাচক উদ্যোগ। আমরা এই ইতিবাচকতাই শেষ পর্যন্ত দেখতে চাই এবং
সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা লাইন কেউ কথা রাখেনি, সেটিকে ভুল প্রমাণ করে তারেক রহমান এটাই প্রমাণ করলেন যে কেউ কেউ কথা রাখে। তবে অনেকগুলো দুঃখজনক অধ্যায়ও এর মাধ্যমে রচিত হয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপি ক্ষমতায় আসার পরে তারেক রহমান ঘোষণা দিলেন যে তিনি দোয়া মাহফিলের মাধ্যমে আহ, আহ, তার বিজয়টাকে উদযাপন করতে চান। এটা নিঃসন্দেহে একটু ভালো মানে পজিটিভ সাইন যে দোয়া মাহফিলের মাধ্যমে যে কোনো বিজয়কে উদযাপন করা একজন মুসলিম হিসেবে এটা ভালো দিক। তবে দোয়া মাহফিল আসলে অনেকভাবেই হয়। দেখেন, একটা মানুষ মারা গেলে দোয়া মাহফিল হয়, খুন হইলেও তার জানাজা হয়, দোয়া মাহফিল হয়। তারেক রহমান দোয়া মাহফিল বলতে যে কোন দোয়া মাহফিল বলেছেন আমি সেটা আসলে আমরা হয়তো বুঝতে পেরেছি, কিন্তু তার নেতাকর্মীরা কতটুকু বুঝতে পেরেছেন সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আমরা দেখতে পেলাম তিনি দোয়া মাহফিল করার জন্য তার নেতাকর্মীরা পরের 2-3 দিনের মধ্যে কয়েকটা খুন করলো এবং খুন করার পরবর্তীতে তাদের বাড়িতে দোয়া মাহফিলের বিভিন্ন আয়োজনের পদ্ধতি আমরা দেখতে পাইলাম। এবং খুন করে জানাজা এবং দোয়া মাহফিল, আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, এই বার্তাটাকে তিনি দিয়েছিলেন কিনা সেটা কেউ কেউ প্রশ্ন তুলছেন। আমরা কতটুকু প্রশ্ন, তবে কেউ কেউ প্রশ্ন তুলছেন। তারেক রহমান, তবে যেটাই হোক, একটা বড় রাজনৈতিক দল খুন করতে পারে, ধর্ষণ করতে পারে, লুটপাট করতে পারে, চাঁদাবাজি করতে পারে, এটা আমাদের বিরোধী দল অনেকটা মেনেই নিয়েছেন, কারণ বড় রাজনৈতিক দল এগুলো করতেই পারে। তবে যেটি মেনে নেওয়ার মতো না, আমরা যেটা মেনে নিতে পারি না কোনোভাবেই, যেটা হচ্ছে যে যেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। কথা ছিল যে নির্বাচনের পরপরই, সংসদ গঠিত হওয়ার পরপরই যেটি করা হবে যে অভিশংসনের মাধ্যমে ফ্যাসিস্ট চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তার করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু সেই প্রক্রিয়াটা আমরা দেখতে পাইলাম না। তারেক রহমানের গভর্নমেন্ট, তারেক রহমান বরাবরই বলার চেষ্টা করেন যে তিনি, তার ইঞ্জিনিয়ারিং হচ্ছে জনগণের মন জয় করার ইঞ্জিনিয়ারিং, এবং বিএনপি বরাবরই বলার চেষ্টা করে যে তারা গণমানুষের দল, জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে। এখন নির্বাচন পরবর্তী সময় যে পরিস্থিতিগুলো আমরা দেখলাম, তাতে কতটা তারা যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আর কতটা ডিপ স্টেট ইন্ডিয়ার সহযোগিতায় নির্বাচিত হয়েছে, বা বিভিন্ন দেশের অ্যাম্বাসির সহযোগিতায় নির্বাচিত হয়েছে, বিভিন্ন ব্যবসায়ীদের দয়া দাক্ষিণ্যে নির্বাচিত হয়েছে, সেটা নিয়ে আসলে প্রশ্নের তোলার জায়গা আছে অনেকটাই। বেগম জিয়া বলেছিলেন যে যদি কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে এই যে 72-এর সংবিধান, যে সংবিধান বলা হয়ে থাকে যে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, সেই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। সেখানে আমরা দেখতে পাইলাম যে তারেক রহমান সাহেব সগর্বেই সদর্পেই সেই 72-এর সংবিধানকে তিনি অন কাইন্ড অফ বগল দাবা করে সাথে নিয়ে চলার একটা বাসনা তাদের মাঝে আছে। এবং 12 তারিখের পর 13 তারিখে সালাউদ্দিন সাহেবেরা বলে ফেললেন, কিসের গণভোট, গণভোট আমরা বিশ্বাস করি না। তো এটা আসলে আমাদের প্রশ্ন জাগায়, যদি আসলেই বিএনপি জনগণের সরকার হইতো বা গভর্নমেন্ট যদি জনগণের হইতো বেগম জিয়ার ভাষায়, তাহলে তো সরকার গঠন হওয়ার পর দিনে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিল। তার মানে কি এটা আসলে জনগণের সরকার নয় কি? বেগম জিয়ার বক্তব্যের সাথে যদি আমরা বিশ্লেষণ করি, এই ধরনের প্রশ্ন জায়গাটা তৈরি হয়। আর আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ, আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন কেউ যে দিল্লি না ঢাকা বললে লন্ডন লন্ডন, ওয়াশিংটন ওয়াশিংটন স্লোগান তুলবেন, এটি আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক অধ্যায়। দেখেন, বাংলাদেশে বর্তমানে তেলের সংকট চলছে। আমরা গতকাল দেখলাম যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী সম্ভবত আমির খসরু সাহেব, যার ব্যাপারে অভিযোগ আছে তিনি দফায় দফায় ইন্ডিয়ার বিভিন্ন এজেন্সির সাথে গোপন বৈঠক করে থাকেন বলে বিভিন্ন বাতাসের চাওর আছে। এই আমির খসরু সাহেবকে আমরা দেখলাম যে তিনি যেটি করলেন, তিনি বললেন যে রাশিয়া থেকে তেল কিনতে হইলে মার্কিনীদের অনুমতি লাগবে। এগুলো আসলে যথেষ্ট ভাবা যে বাংলাদেশ আসলে কতটা মার্কিনীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর কতটা দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো তারেক রহমানের কাছে আমরা আশাবাদী। তার মাঝে তিনি যেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছেন, জ্যামের মধ্যে হাঁটছেন, হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন,
এটা ভালো, নিঃসন্দেহে একটা জেন্টলম্যান পলিটিক্স। কিন্তু আরো বেশি ভালো হবে জেন্টলম্যান পলিটিক্স না যতটা দেখানো, তার থেকে বেশি যদি কোয়ালিটেটিভ পলিটিক্স বেশি দেখাইতে পারতেন। আমরা এখন পর্যন্ত তার কোনো কারিশমা দেখতে পারিনি। বাজারে যান, বাজারে আগুন, মানুষ সেই স্বাচ্ছন্দ্যে সবকিছু কিনতে পারছে না তাদের যেরকম প্রয়োজন। আহ, আজকে বাজারে আহ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ঈদের বাজার বা অন্য যে কোনো বাজার বলেন, আজকে সেগুলো আসলে সাধারণ মানুষের নাগালে কতটা আছে সেটি নিয়ে আসলে যথেষ্ট ভাবতে হবে। টিসিবির লাইনে যেভাবে মানুষের লাইন দেখা যায়, যেভাবে নারীরা টিসিবির ট্র্যাকের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যান, উল্টে পড়ে যান, সেগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলায়, যথেষ্ট ভাবায়। তো আমরা আশা রাখবো যে তিনি যে ইতিবাচকতার কথা বলতে চাচ্ছেন সেই ইতিবাচকের কথা তিনি আহ, বলবেন এবং ইতিবাচক কিছু করে দেখাবেন। আমরা আশা রাখতে চাই, আমরা হতাশ হতে চাই না। তো আমরা জানি কি কে কি কতটুকু কিভাবে কি করতে পারে, তবে তারপর আমরা আশাবাদী হতে চাই।